সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাণীবিজ্ঞান ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি তোমাদের। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আজ আমি তোমাদের যেটা নিব সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান ক্লাস নিব। এতদিন তোমরা আমার উদ্ভিদ বিজ্ঞানে ক্লাস করেছো, যাই হোক এখন থেকে তোমরা প্রাণীবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের নিব। তো আমি আজ যেটা শুরু করব, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে আজ আমরা কোন ক্লাসটা করব। সেটা হচ্ছে গিয়ে কি, প্রাণীবিজ্ঞান তোমাদের বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টা আছে প্রাণী পরিচিতি, প্রাণী পরিচিতির একটা প্রাণী সেটা সম্পর্কে আমরা জানবো, যেটা হচ্ছে গিয়ে কি, রুই মাছ। রুই মাছ চিনি না এমন কেউ হয়তো বা নেই, কারণ আমরা সবাই এই মাছকে চিনি এবং খুব সুস্বাদু মাছ, আমরা সবাই এটা খেয়ে থাকি, পরিচিত একটা মাছ এটা। তো আমরা আজ যেটা জানবো রুই মাছ সম্পর্কে, যেহেতু আমরা জানি এটা কি, এটা করডাটা পর্বের একটা প্রাণী, তাই না? করডাটা পর্বের যে সাবফাইলাম আছে ভার্টিব্রাটার সম্পর্কে আমরা এর একটা প্রাণী হচ্ছে গিয়ে রুই মাছ। তো আমরা যখন রুই মাছ সম্পর্কে জানবো তখন মোটামুটি আমাদের একটা ভালো ধারণা চলে আসবে যে আসলে ভার্টিব্রাটা পর্বের প্রাণীরা কিরকম হয় বা তাদের কি আছে বা কি নেই সে সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই অধ্যায়টা পড়লে। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে তোমরা পুরো অধ্যায়টা শুনবে, দেখবে, এর রিলেটেড যে ছবিগুলো আছে সেগুলো ভালো করে শিখবে। কারণ আমি আগেও তোমাদের বলেছি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান যে সাবজেক্টটা তোমাদের, অর্থাৎ বায়োলজি যে সাবজেক্টটা, সেখানে হচ্ছে গিয়ে তোমাদের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে গিয়ে ছবি সম্পর্কে ভালো নলেজ থাকা এবং ছবি প্র্যাকটিসটা বেশি বেশি করে করা, কারণ ছবির উপর তোমার এখানে একটা ভালো নাম্বার থাকে। কাজেই তোমরা এই রিলেটেড যে ছবিগুলো থাকবে রুই মাছের সে সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা করছি। তো প্রথমে আমরা রুই মাছ সম্পর্কে আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে গিয়ে রুই মাছটা কি আসলে। আমরা জানি তাই না, রুই মাছ হচ্ছে কি কার্প ধরনের ফিশ, তাই না? কার্প আমরা কাকে বলি, কার্প জাতীয় মাছ আমরা কাকে বলি, যেগুলো হচ্ছে কি খুব দ্রুত বর্ধনশীল, অর্থাৎ খুব দ্রুত এগুলো বড় হয়, এই মাছগুলোকে বলা হচ্ছে কার্প জাতীয় মাছ। এবং আমরা জানি এই টাইপের আরো কি কি মাছ সম্পর্কে তোমরা জানো, যেমন রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় কালবাউস, এই জাতীয় যে মাছগুলো আছে এগুলোকে আমরা কার্প জাতীয় মাছ বলি। এবং কার্প জাতীয় মাছগুলো হচ্ছে কি দ্রুত বড় হয়, এই জন্য এদেরকে এটা বলা হচ্ছে। তো রুই মাছ সম্পর্কে আমরা যখন জানবো তখন আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এই শ্রেণীবিন্যাস। এটা তোমরা খুব ভালোভাবে একদম মুখস্থ করে রাখবা শ্রেণীবিন্যাসটা। এটা আমরা কি দেখি, প্রথমে দেখি আমরা ফাইলাম। আমরা যদি দেখি ফাইলাম এটা কি, কর্ডাটা, তাই না? এটা আমরা সবাই জানি। সাব ফাইলাম কি, ভার্টিব্রাটা। তারপর হচ্ছে গিয়ে ক্লাস হচ্ছে গিয়ে কি, নাথোস্টোমাটা। তারপর হচ্ছে গিয়ে ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি। ফ্যামিলি হচ্ছে কি, অর্ডার হচ্ছে গিয়ে সিপ্টিনিফর্মিস। ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডি এবং এর হচ্ছে গিয়ে জেনাস হচ্ছে লেবিও এবং স্পেসিস যেটা সেটা হচ্ছে লেবিও রহিতা। তো এই যে শ্রেণীবিন্যাসটা আছে, শ্রেণীবিন্যাসটা তোমরা অত্যন্ত ভালোভাবে পড়ে ফেলবে, একদম মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা যাই যেটা, সেটা হচ্ছে একটা রুই মাছের তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে। আমি এখানে রুই মাছটাকে দেখিয়েছি যে আসলে কি রকম হয়। আমরা জানি কি রুই মাছটা কি রকম, এর বডিটা অনেকটা কি পাকু আকৃতির। পাকু আকৃতির মানে কি, দেখো এর মাথার দিকটা এবং লেজের যে দিকটা, এ দুটা দেখো একটু চিকন ধরনের হবে এবং মাঝখানের যে অংশটা থাকবে সেটা হবে একটু কি চওড়া, এই জন্য মাকু আকৃতির। এর বডির একটা মানে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এদের যে বডি স্ট্রাকচার সেটাকে বলা হয় স্ট্রিমলাইন্ড। স্ট্রিমলাইন বডি কেন বলা হচ্ছে, কারণ এগুলো যখন এই মাকু আকৃতির কারণে এদেরকে স্ট্রিমলাইন বডি এই জন্য বলা হচ্ছে, এরা যখন পানির নিচে যখন সাঁতার কাটে তখন খুব দ্রুততার সাথে এবং খুব সহজেই এখানে কি করে ওরা সাঁতার কাটতে পারে তাদের এই বডি স্ট্রাকচারের কারণে। তো রুই মাছের বডিটা কিরকম, এরকম স্ট্রিমলাইন্ড। আমরা যদি এর বডিকে আমরা যদি ভাগ করি তাহলে তোমরা দেখো এর প্রথম যে অংশটা, হ্যাঁ, একদম মুখ থেকে হচ্ছে গিয়ে কানকো, কানকো পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলছি মাথা, এবং এখান থেকে লেজের আগ পর্যন্ত যে অংশটা সেটাকে বলছি ট্রাঙ্ক বা দেহকাণ্ড, এবং এর পরবর্তীতে একদম লেজের শেষ
অবস্থা পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলছি লেজ বা টেল। এই ৩ টা অংশকে আমরা কি করছি রুই মাছের ভাগ করতে পারছি। এবং এখানে কি থাকছে দেখো মাঝের যে অংশগুলো, মাঝের অংশগুলোতে আমরা বিভিন্ন রকমের কি পাখনা দেখতে পাচ্ছি। আমরা ডিটেইলস যখন আরো পড়ব, আরো জানতে পারবো যে আসলে কোন পাখনাকে কি বলা হচ্ছে। তো আমরা নেক্সট চলে যাই। এর যে নামকরণটা, ঠিক আছে? এর নামকরণটা কিভাবে হলো? একে আমরা বিভিন্ন রকম নামে আমরা কিন্তু পরিচিত। এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা একে বিভিন্নভাবে নাম ধরে জানতে পারি। স্থানীয় যদি আমি নাম বলি, কোথাও আমরা রুই মাছ বলি, কোথাও রোহিতা, রোহিত, রাউ, নলা, গরমা, নওশী বিভিন্ন নামে আমরা দেখা যাচ্ছে রুই মাছকে নামকরণ করে থাকি। সায়েন্টিফিক নাম আমরা তো জানি, সেটা হচ্ছে ল্যাবিওরোহিতা। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে কি যে মাছগুলো আছে, তার মধ্যে এটা কিন্তু একটা কমন মাছ। দেখা যাচ্ছে যে বাজারেও দেখা যাচ্ছে এটাকে খুব কমনলি আমরা পেয়ে থাকি এবং সব জায়গায় এটা কি হচ্ছে বেশ অ্যাভেইলেবল একটা মাছ। এরপর যদি আমরা দেখি রুই মাছ, রুই মাছের যদি আমরা খাদ্যাভ্যাস, এরা কি খায় বা কিভাবে এরা চলাফেরা করে বা এগুলো কোথায় পাওয়া যায়, ঠিক আছে? রুই মাছকে আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সব জায়গায় হচ্ছে কি আমরা রুই মাছকে পেয়ে থাকি। এবং মোটামুটি আমরা যদি বলি, তোমরা নিশ্চয়ই হালদা নদীর নাম শুনেছ। হুম? চিটাগাঙের যে হালদা নদীটা আছে, হালদা নদীটা কোথায় তোমরা সবাই জানো। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে এর যে আম চিটাগাঙের যে পাহাড়টা আছে, পাহাড়ের এখান থেকে হচ্ছে ফটিকছড়ি একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণা থেকে কি হচ্ছে এই হালদা নদীটা কি হচ্ছে ফটিকছড়ি ঝর্ণা থেকে পরবর্তীতে কি হচ্ছে এই ঝর্ণাটা কর্ণফুলী নদীতে এসে মেলে। এবং এই যে মিলিত হয়, এই যে মিলনের যে জায়গাটা, যে মোহনা, হ্যাঁ? এই মোহনাটা এটাকে আমরা বলছি আমরা হালদা নদী। এবং এই যে মোহনাটা, এই মোহনাটাকেই এই মোহনাটার মধ্যে কি হচ্ছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে মাছের জন্য যে খাবার, প্রয়োজনীয় যে পুষ্টিকর খাবারগুলো এখানে খুব অ্যাভেলেবল পাওয়া যায়। এবং এই কারণে এই যে রুই মাছ বলো বা অন্যান্য যে মাছগুলো আছে, সেগুলো কি হচ্ছে এখানে এসে খুব স্বাচ্ছন্দ্যে ডিম পাড়ে। হুম? এবং এই ডিমগুলো কি হয় আমরা পরবর্তীতে সংগ্রহ করি এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ডিমগুলো যায়। তো আমরা এই যে এভাবে কি হচ্ছে কি আমরা মূলত কি হচ্ছে এই হালদা নদী থেকেই আমরা কি করি এই রুই মাছের ডিমগুলো আমরা কালেক্ট করতে পারি। আমরা যদি রুই মাছের যদি খাদ্যাভ্যাস দেখি এরা কি খায়, হুম? এরা কি খায় তাহলে আমরা যদি দেখি, এরা মূলত হচ্ছে এরা কি শাকাশী। শাকাশী এরা কি হচ্ছে প্রথম দিকে যখন প্রাইমারি স্টেজে এরা কি হয় বিভিন্ন রকমের ফাইটোপ্লাঙ্কটন, বিভিন্ন রকমের জুপ্লাঙ্কটন এগুলো খেয়ে এরা বড় হয়। পরবর্তীতে শৈবাল, এছাড়া আরো কি এই জাতীয় যে বিভিন্ন খাবারগুলো সেগুলো খেয়ে থাকে। আমরা একটু দেখি, দেখো এরা সাধারণত জলের মধ্য স্তরে চলাচল করে। এদের মুখ কিছুটা নিচের দিকে নামানো এবং পুরু ঠোঁট থাকার কারণে জলজ উদ্ভিদ, আগাছা এবং মাঝে মাঝে জলের তলদেশ থেকে পচা জৈব পদার্থ যেগুলো আছে সেগুলো খেয়ে এরা কি করে জীবনটা ধারণ করে থাকে। এছাড়াও ফিশমিল, খৈলের গুঁড়া, কুড়া ইত্যাদি কি হচ্ছে পুকুরে চাষের সময় কি হচ্ছে সম্পূরক যে খাবার হিসেবে আমরা পুকুরে দিয়ে থাকি এবং এগুলোই কি করে ওরা খাবার হিসেবে ব্যবহার করে। তবে যেটা বললাম এটা হলো প্রাইমারি স্টেজে এরা কি খাবে বিভিন্ন রকম ফাইটোপ্লাঙ্কটন খাবে, জুপ্লাঙ্কটন এগুলো খেয়ে কি করবে রুই মাছটা বর্ধনশীল হবে। আচ্ছা, রুই মাছ সম্পর্কে আমরা যদি আরেকটু জানি, এর একটা বিশেষ প্রশ্ন তোমাদের আসে সবসময় কমনলি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি হার্ট। রুই মাছের হার্টটাকে একটা স্পেশাল নাম বলা হচ্ছে, সেটা হচ্ছে কি ভেনাস হার্ট। এটাকে কেন ভেনাস হার্ট বলা হচ্ছে দেখো, এর যে হাড়টা আছে রুই মাছের, এটা আমি অবশ্য ব্যতিক্রম বলবো, এর যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ডটা দিয়ে কি হচ্ছে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড জাতীয় যে রক্তটা, এই যুক্ত রক্তটাই কি হচ্ছে বাহিত হয়, ঠিক আছে? অক্সিজেন যুক্ত রক্ত এর মধ্য দিয়ে যায় না, ঠিক আছে? শুধুমাত্র যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই যাচ্ছে এবং এটা হচ্ছে কি একমুখী, ঠিক আছে? এই জন্য এর যে হৃৎপিণ্ডটা, সেই হৃৎপিণ্ডটাকে কি বলা হচ্ছে শিরা হৃৎপিণ্ড বলা হচ্ছে বা ভেনাস হার্ট বলা হচ্ছে। এটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এটা ঘুরে ফিরে দেখা যাচ্ছে তোমাদের কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেনগুলো আসে। আচ্ছা, এরপর যদি আমরা যাই রুই মাছের যদি বাহ্যিক গঠনে আমরা যাই, প্রথমে তো আমি ছবিটা দেখালাম যে এখানে কি হচ্ছে দেখো দেহটাকে মাকু আকৃতির হচ্ছে, মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু, যার কারণে আমরা কি বলছি স্ট্রিম লাইনড বডি বলছি। যার কারণে খুব দ্রুততার সাথে এবং খুব নিরবিচ্ছিন্নভাবে এরা পানিতে সাঁতার কেটে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। এর যদি আমরা বডি দেখি তাহলে দেখো এর কিরকম হচ্ছে, পিঠের যে দিকটা আছে পিঠের দিকের রংটা হবে হালকা কালো,
কিন্তু পেটের যে দুপাশটা হবে সেটা হচ্ছে গিয়ে কি একটু ব্রাইট হবে, তাই না? একটু হালকা সাদা রঙের হবে এটা। এছাড়া যদি দেখি আমরা পূর্ণবয়স্ক যে মাছগুলো আছে সেগুলো লম্বায় কি হতে পারে? প্রায় ১ মিটার হয় এবং কি হচ্ছে সর্বোচ্চ যদি আমরা বলি সেটা হচ্ছে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত কিন্তু আমরা পেয়ে থাকি। নরমালি যদি আমরা বলি, নরমালি হচ্ছে আম আ রুই মাছ দেখা যাচ্ছে ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত কিন্তু হতে পারে। দেখা যাচ্ছে যে উম আ মানে দেখা যাচ্ছে যে এর যেভাবে দেখা যাচ্ছে যে চাষ করার সময় যেভাবে এদেরকে আ উম খাবার দেয়া হচ্ছে তার উপরে কি করছে এর গঠনটা অনেকটা নির্ভর করছে। এরপর আমরা যদি দেখি এর দেহটাকে আমরা ৩ টা অংশে ভাগ করতে পারি। মাথা, দেহকাণ্ড এবং লেজ। ১ম এ আমরা দেখি মাথা। যেটা বললাম ১ম এই কি হচ্ছে এর যে কানকো, ঠিক আছে? এই কানকো পর্যন্ত দেহের ১ম অংশ থেকে কানকোয়ার যে শেষ ভাগ পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলছি মাথা এবং এর মাথার যে উপর অংশটা প্রায় কি হচ্ছে উত্তল টাইপের থাকবে। এবার এর মুখের যে ছিদ্রটা আছে সেটাতে কি থাকবে? সরু মাংসল কিছু ঠোঁট দ্বারা এটি বেষ্টিত থাকবে। এর চোয়ালে কোনো দাঁত থাকবে না। যদি দাঁত নাও থাকে তারপরেও কি থাকবে? এর যে গলবিলীয় যে অংশটা আছে, অঞ্চলটা এখানে দাঁত থাকবে। যার সাহায্যে কি করছে? এরা কি করছে? ঘাস জাতীয় বা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন জাতীয় যে খাবারগুলো কি হচ্ছে দ্রুত চর্বণ করে ভোজন করতে পারে এরা। এর কি হচ্ছে? ফুলকা থাকবে। মাথার ভিতরে থাকবে ফুলকাগুলো এবং ফুলকাগুলো দেখতে কি হবে? চিরুনির মতো হবে। এই ফুলকাগুলো আবার কি হবে? এই যে কানকো বা অপারকুলাম যেটা সেটা দিয়ে কি হবে? আবৃত অবস্থায় বা ঢাকা অবস্থায় থাকবে। এরপর দেখো কানকোর যে অঙ্কীয় দিকটা আছে, অঙ্কীয় দিকে হবে পাতলা স্বচ্ছ একটা পেশিময় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকবে। যেটা কি করবে? এই ফুলকার যে প্রকোষ্ঠটা আছে সেটাকে কি করবে? ঢেকে রাখবে। এটা গেল তোমার মাথার অংশ। এরপর যদি আমরা যাই দেহকাণ্ড, তাহলে আমরা কি দেখব? দেখো রুই মাছের কানকোয়ার শেষ প্রান্ত থেকে একদম পায়ু পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে দেহকাণ্ড। এটা কি হচ্ছে? এক ধরনের আইস দ্বারা আবৃত থাকবে যেটাকে আমরা বলছি সাইক্লয়েড আইস। তবে এর মাথা থাকবে আইসবিহীন। দেহের মধ্যভাগ থাকবে কি বেশ প্রশস্ত থাকবে। এর পুরোটা জুড়ে কি হবে? অনুদৈর্ঘ্যভাবে একটা সংবেদী অঙ্গ থাকবে যাকে আমরা বলছি ল্যাটারাল লাইন বা পার্শ্ব রেখা অঙ্গ। এবং দেহের অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয় এবং শেষ প্রান্ত জুড়ে নানা রকমের পাখনা আমরা দেখতে পাবো। আমরা যদি রুই মাছের পাখনাগুলো দেখি, দেখো রুই মাছের যে পাখনাগুলো থাকবে এগুলো থাকবে কি পূর্ণ বিকশিত অস্থিময় এবং রশ্মিময়, ঠিক আছে? এবং এখানে কি হবে দেখো এখানে কি হচ্ছে দেখো পাখনাগুলোর মধ্যে বক্ষ এবং শ্রোণী যে পাখনাগুলো এগুলো হবে যুগ্ম ধরনের, অর্থাৎ জয়েন্টলি দেখো এ পাশেও থাকবে ও পাশেও থাকবে, ঠিক আছে? এর এর তাহলে কোনটা কোনটা আমরা যুগ্ম পাচ্ছি দেখো, একটা হচ্ছে গিয়ে পৃষ্ঠীয় পাখনা, পায়ু, ঠিক আছে? এগুলো এবং পুচ্ছ পাখনা যেটা অ্যানাল ফিন এগুলো আমরা পাবো যুগ্ম অবস্থায়। আর অযুগ্ম অবস্থায় থাকবে কি না আমরা পৃষ্ঠীয় পাখনা এবং অর্থাৎ ডরসাল ফিন যেটা ডরসাল ফিন এবং পেক্টোরাল ফিন এই দুটাকে আমরা পাবো যুগ্ম অবস্থায় এবং অযুগ্ম অবস্থায় পাবো পায়ু পাখনা। পায়ু পাখনা একটাই থাকবে এবং লেজ যেটা এর অর্থাৎ পুচ্ছ পাখনা বা কডাল ফিন সেটা থাকবে আমরা অযুগ্ম বা একটাই আমরা পাবো। এবং এর যে পাখনাগুলো আছে সেগুলো পাখনাগুলোতে আমরা কিছু পাখনা রশি যুক্ত থাকবে, ঠিক আছে? এই রশিগুলো আবার কিরকম হবে দেখো, যদি পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে এই যে পাখনাগুলোর মধ্যে আমরা যে পাখনার রশিগুলো যে পাবো সেটা কিরকম থাকবে? 14 থেকে 16টা পর্যন্ত থাকতে পারে এই ডরসাল ফিনের মধ্যে। এরপর দেখো পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা যেটা বক্ষ পাখনার মধ্যে এটা থাকবে প্রায় 17 থেকে 18টা পর্যন্ত আমরা কি হতে পারি? এই যে রশিগুলো আমরা পেতে পারি, ঠিক আছে? এরপর দেখো পাখনা রশি আমরা যদি এরপরে যদি আসি পেলভিক ফিনের ক্ষেত্রে আসি, পেলভিক ফিনের ক্ষেত্রে বা শ্রোণী পাখনার ক্ষেত্রে আমরা এটা পাবো 7টা এবং অ্যানাল ফিন বা পুচ্ছ পায়ু পাখনা যেটা পায়ু পাখনার ক্ষেত্রে আমরা পাবো প্রায় 6 থেকে 7টা পর্যন্ত আমরা পাখনা রশি আমরা পাবো। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে কি পুচ্ছ পাখনা বা কডাল ফিনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে গিয়ে প্রায় 17 থেকে 20টা পর্যন্ত থাকতে পারে অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা 19টা পর্যন্ত আমরা এই পাখনা রশি আমরা এই মাছগুলোর ক্ষেত্রে
পেতে পারি। তোমাদের এগুলো জানতে হবে, এমসিকিউ এর জন্য জানতে হবে যে আসলে কোথায় কতটুকু পাওয়া যাচ্ছে বা কোন পাখনাকে কি বলা হচ্ছে, কোনটা শ্রোণী পাখনা, কোনটা বক্ষ পাখনা, কোনগুলো যুগ্ম, কোনগুলো অযুগ্ম, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে তোমরা বারবার স্টাডি করবে। আমি আরেকবার বলি, তোমরা দেখো, তাহলে আমরা রুই মাছের যদি আমরা পাখনা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর কি, এর যে পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিন এবং এর যে বক্ষ পাখনা অর্থাৎ পেক্টোরাল ফিন, এই দুটাকে আমরা পাচ্ছি যুগ্ম অবস্থায়, অর্থাৎ দুপাশেই আমরা এটা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এবং এর যেটা হচ্ছে গিয়ে অ্যানাল ফিন এবং এর যে কডাল ফিন, এটা আমরা পাচ্ছি কি একটা অবস্থায় পাচ্ছি আমরা। ঠিক আছে? এগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে পড়বা। এর পরবর্তীতে আসো, আমরা যদি রুই মাছের যদি জীবনচক্র দেখি, জীবনচক্র দেখার ক্ষেত্রে আমরা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এরা প্লাঙ্কটন জাতীয় খাবার পছন্দ করে, যেটা বললাম। দেখা যাচ্ছে প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন এগুলো ওরা খেয়ে থাকে। তারপরে হচ্ছে যে ফিঙ্গারলিং যে স্টেজটা আছে, এই স্টেজে এরা কি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্লাঙ্কটন গ্রহণ করলেও দেখা যাচ্ছে ডেসমিড, বিভিন্ন ফাইটোফ্লাজেট, শৈবাল রেণু, এগুলো কি হচ্ছে এরা খেয়ে থাকে। পূর্ণ এবং তরুণ যে বয়স্ক যে মাছগুলো আছে, সেগুলো কি হচ্ছে জলের মাঝ স্তরের যে শৈবাল এবং নিমজ্জিত যে উদ্ভিদগুলো আছে, এগুলো এরা কি করে বেশি পরিমাণে খেয়ে থাকে। ঠিক আছে? এদের যে ঠোঁটটা, সেটা হচ্ছে খুঁটে খাওয়ার উপযোগী, কিছু নরম ঝালরযুক্ত ঠোঁট, এবং মুখ গলবিলীয় যে অঞ্চলে দাঁতের বদলে ধারালো কিছু কর্তন টাইপের জিনিস থাকে। এদের নর্মালি দাঁত থাকে না, যেটা বললাম, বাট এই জাতীয় জিনিসের কারণে কি হচ্ছে, এরা উদ্ভিদগুলো কেটে 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 খেয়ে ফেলতে পারে। এবং এদের ফুলকায় সরু চুলের মতো কিছু ফুলকা র্যাকার থাকে, যা দেখে বোঝা যায় যে এই মাছ হচ্ছে অতি ক্ষুদ্র প্রাণী। এছাড়া এরা যখন চলাফেরা করে, তখন এরা কি করে, ঝাঁক বেঁধে দেখা যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে এরা চলাফেরা করে। প্রাপ্তবয়স্ক যে মাছগুলো আছে, সেটা কি হচ্ছে আর সাধারণত পৃথকভাবে অতিবাহিত করে তাদের জীবনটা। এবং রুই মাছ, সেটা হচ্ছে 14 ডিগ্রি যে সেলসিয়াস আছে, তার নিচের যদি তাপমাত্রা হয়, তাহলে রুই মাছ বাঁচতে পারে না। এরপর আমরা যদি দেখি, রুই মাছের উপরের যে আবরণটা আবৃত্তি থাকে, সেটাকে আমরা কি বলছি, আইস বলছি। ঠিক আছে? এই আইসটা কি, দেখো, রুই মাছের ক্ষেত্রে আমরা পাই, আইস বিভিন্ন ধরনের হতে পারে। রুই মাছে আমরা পাবো সাইক্লয়েড ধরনের আইস। ঠিক আছে? অর্থাৎ দেখো, এর সাইক্লয়েড কেন বলছি, এগুলো হচ্ছে গোলাকৃতির হবে। এবং আইস দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। একটা রুই মাছের বয়স কিন্তু আমরা বুঝতে পারি যে আইস দিয়ে, যে আসলে রুই মাছটার বয়স কিরকম, 1 বছর নাকি 2 বছর না কিরকম বয়স, সেটা আমরা আইস থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তারপর দেখো, এই যে আইসটা থাকে, এগুলো দেখো, এগুলো হচ্ছে পাতলা, প্রায় গোল এবং রূপালী রঙের চকচকে হবে। এর পৃষ্ঠদেশ যেটা থাকবে, পৃষ্ঠদেশে আইসের কেন্দ্রে লালচে প্রান্ত কালো রঙের হবে, যেটাকে আমরা এই যে দেখো ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস বলছি আমরা। তারপর দেখো, এর যে পানিতে যে উদ্ভিদ সমৃদ্ধ যে পরিবেশটা থাকে, পরিবেশে কি হচ্ছে, রুই মাছে কি হচ্ছে, আইসের যে এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়। আইসের উপরিভাগে বৃত্তাকার উঁচু আল এবং খাদ কিছু সৃষ্টি হয়। এখানে দেখো কিছু খাদ আমরা দেখতে পাচ্ছি, ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে দেখো লাইনস অফ গ্রোথ, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে আসলে কিভাবে হচ্ছে বয়সটা বা বৃদ্ধি রেখা যেটা, সেটা আমরা আইস দেখে বুঝতে পারছি। তারপর দেখো, স্তরগুলোর কেন্দ্রে থাকবে ফোকাস। ঠিক আছে? এই ফোকাসটা থাকবে এবং এটি সাধারণত এক পাশে থাকবে। উঁচু যে আলগুলো, সেগুলোকে বলা হচ্ছে সার্কুলাস বা সার্কুলি বা বৃদ্ধি রেখা। এবং এগুলোর সাহায্যে কি হচ্ছে, বাৎসরিক বৃদ্ধির এবং বিভিন্ন যে বৃদ্ধিটা হয়, বৃদ্ধিতে কি হচ্ছে এর সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। এছাড়াও কি হচ্ছে, সাধারণত বসন্তকাল এবং গ্রীষ্মকালে কি হচ্ছে, আইসের একটা ভালো বৃদ্ধি হবে। আইসের সম্মুখ অংশে কি হচ্ছে, টিস্যু নির্মিত হবে এবং এর ডার্মিসের পকেটে কি হচ্ছে, একটা প্রবিষ্ট থাকবে। এই সম্পর্কে আমরা আইস সম্পর্কে আমরা জানলাম। তোমরা আইসের যে ছবিটা আছে, সেই ছবিটা ভালোভাবে প্র্যাকটিস করবে। বিভিন্ন যে অংশগুলো আছে, বিভিন্ন অংশগুলো সম্পর্কে তোমরা জানবে এবং এর যে অংশগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। এবং ছবিগুলো, রুই মাছের ছবিটা খুব ভালোভাবে শিখবে, রুই মাছের যে স্ট্রাকচারটা আছে সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানবে, এবং এর যে সাইক্লয়েড যে আইসটা আছে, সাইক্লয়েড আইস সম্পর্কেও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।
এরপর আমরা যে লাস্ট যে অংশটা আছে, লাস্ট অংশটাকে আমরা বলছি লেজ, এবং লেজ যে অংশটা সেটা দেখো সেটা কিরকম। এর রুই মাছের যে লেজটা সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের লেজ হবে, অর্থাৎ এর উপরের লোব এবং নিচের যে লোবটা আছে, উপরের অংশ এবং নিচের অংশটা সমান হবে, যেটাকে আমরা বলি হোমো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা বা হোমো সার্কাল আমরা বলবো এর লেজটাকে। এবং লেজটা কি হচ্ছে পার্শ্বীয়ভাবে চাপা হবে এবং পেছন দিকে ক্রমান্বয়ে কি হচ্ছে সরু হবে। এবং এর পুচ্ছ পাখনাই কি হচ্ছে রুই মাছের একমাত্র চলনাঙ্গ, যেটা দিয়ে কি হবে রুই মাছটা সামনের দিকে এগিয়ে যাবে। এবং যেটা আগে বললাম তোমাদের, এখানে পাখনা রশি থাকবে কয়টা, 19টা পাখনা রশি আমরা রুই মাছের ক্ষেত্রে পাবো। এই হচ্ছে গিয়ে তোমাদের আজকে হচ্ছে গিয়ে রুই মাছ সম্পর্কে আলোচনা। হ্যাঁ, তোমরা এইটুক পর্যন্ত রুই মাছের যে বাহ্যিক গঠন পড়ালাম, এর আইস পড়ালাম, এর যে কি বলে ক্লাসিফিকেশনটা পড়ালাম, সেটা তোমরা খুব ভালোভাবে শিখবে। এবং তোমাদের বাসার পড়া যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমরা রুই মাছের ছবিটা খুব সুন্দরভাবে আঁকবে, বিভিন্ন যে অংশগুলো আছে সেগুলো চিহ্নিত করবে, রুই মাছের আইস সম্পর্কে খুব ভালোভাবে ছবিগুলো এঁকে তোমরা রেডি করে ফেলবে। কলেজ যখন খুলবে ইনশাল্লাহ তখন তোমাদের এই জিনিসগুলো আমি তোমাদের কাছ থেকে চেয়ে নেব, তোমরা এগুলো রেডি করে রাখবে, যেদিনের পড়াটা সেদিনই রেডি করে রাখবে। এবং এই পর্যন্ত যতটুকু তোমাদের পড়ানো হলো ততটুকু পর্যন্ত খুব ভালোভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, ছবিগুলো তো অবশ্যই শিখবে। আশা করি কোনো সমস্যা হবে না। প্রথম থেকে যদি আমরা সিরিয়াসলি আসলে পড়া শুরু করি তাহলে আশা করি এগুলো বেশ এনজয় করব আমরা, এবং কোনো সমস্যাই হবে না আমাদের। দেখা যাচ্ছে দ্রুততার সাথে আমরা দেখা যাচ্ছে সব ধরনের প্রবলেম সলভ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।